আজকে শুধু প্রচণ্ড মৌলবাদী, বুঝছেন না, এবং আপনার যাদের মধ্যে একটা মৌলবাদীরা ছাড়া আজকে আর কেউ কিন্তু মাঠে ছিল বা মানে বাসায় ছিল শুরুতে আপনাকে দিয়ে শুরু করি। মানে আমরা তো বলছিলাম বাঙালির উৎসব, বাংলাদেশের উৎসব, এবং এখানে আসলে আপামর জনসাধারণ জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে তারা সবাই এই প্রথম দিনটি, বছরের প্রথম দিনটি উদযাপন করবে। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেলাম জামাত ইসলামীও এবার তাদের মতো করে নানা মোটিভ সাজিয়েছে, এবং সেই মোটিভের মধ্যে আমরা পেয়ালা দেখেছি, আমরা মসজিদ দেখেছি, হ্যাঁ, তারপর আরও অনেক কিছু। এবং তারা আসলে বলছিলেন যে তৌহিদ এবং রিসালাতের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন সব সংস্কৃতিকে ইসলাম ধারণ করে, এবং এটা ইসলামের বড় সৌন্দর্য। ভবিষ্যতে আরও বড় আকারে তারা এই সংস্কৃতি আয়োজন করবে, লালন করবে, পালন করবে, ধারণ করবে। ইসলামী আন্দোলন আসলে এরকম সাংস্কৃতিক আয়োজন নিয়ে কী ভাবছে, যদি তাদের দিক থেকে একটু জানতে পারি। ধন্যবাদ আপনাকে, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা আলোচনায় যুক্ত আছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বছরের শুরুর দিনে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা মনে করে তা হচ্ছে যে সংস্কৃতি একটা এলাকার মানুষের, একটা জনগোষ্ঠীর যাপিত জীবনের প্রতিচ্ছবি হচ্ছে সংস্কৃতি। অতএব এই জাতীয় দিনে সাংস্কৃতিক আবহ থাকবে, উৎসব থাকবে, এটা খুবই স্বাভাবিক। আমরা এটাকে স্বাগত জানাই এবং এটাকে ধারণ করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে ইসলাম তো শুধু মক্কা বা মদিনায় কেন্দ্রীভূত ছিল না, ইসলাম ছড়িয়ে পড়েছিল সারা বিশ্ব জুড়ে। একেবারে খোলাফায়ে রাশিদিনের সময় যখন বিভিন্ন এলাকায় যখন শাসকরা দায়িত্ব নিয়েছেন, তখন মূল জায়গা থেকে মানে মদিনা থেকে যে বার্তা দেওয়া হয়েছে যে একেবারে সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো কিছুতে সম্পৃক্ত হওয়া যাবে না, কিন্তু এটার বাইরে ওই এলাকার মানুষের যে সাধারণ জীবনযাত্রা আছে, সাংস্কৃতিক উৎসব আছে, সেগুলোকে বাধাগ্রস্ত করা যাবে না, বরং সেগুলোকে উৎসাহ দিতে হবে, পৃষ্ঠপোষকতা করতে হবে। তো আমরা এই চিন্তাকে লালন করি, ধারণ করি। এই জায়গাটা নিয়ে আমাদের আপত্তি ছিল, সেই জায়গাটা হচ্ছে এই পহেলা বৈশাখে আরোপিত সংস্কৃতির একটা আগ্রাসন আমরা বিভিন্ন সময় দেখেছি, যেটা এই এলাকার মানুষের সংস্কৃতি নয়। যেমন আমার ছোটবেলায় আমি আমার নানার বাড়িতে, দাদার বাড়িতে এই পহেলা বৈশাখ উদযাপন আমি নিজের চোখে দেখেছি। অতএব সেটাই হচ্ছে বাঙালির সংস্কৃতি। সেই বাঙালির সংস্কৃতিতে আরোপিত কোনো জিনিস ছিল না, যেটা কিছু কাল থেকে ঢাকা কেন্দ্রিক একটা আরোপিত সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছিলাম, যার মধ্যে শুধু যে অপসংস্কৃতি তাই নয়, ভিন্ন ধর্মীয় সংস্কৃতি তাই নয়, বরং কুপমণ্ডকতা এবং কুসংস্কার, যেমন এটা হচ্ছে এটার প্রতীক, এটা হচ্ছে ওটার প্রতীক, এই জাতীয় কুসংস্কারকেও। আপনাদের কোনো আয়োজন ছিল আজকে? হ্যাঁ, আমাদের একটা রাজনৈতিক দল তো সাংস্কৃতিক আয়োজন করবে না, আমাদের সাংস্কৃতিক উইং গুলি তারা বিভিন্ন রকমের আয়োজন করেছে। এই পয়লা বৈশাখ উপলক্ষে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজন করেছে। আমরা এই সবগুলোকেই সাধুবাদ জানিয়েছি এবং বিশেষভাবে এই সরকারকে ধন্যবাদ জানাবো। আমরা উৎকণ্ঠিত ছিলাম, তারা শেষ পর্যন্ত বৈশাখী নামটা এনেছেন। মঙ্গল শোভাযাত্রা থেকে বের হয়ে এসে তারা বৈশাখী শোভাযাত্রা করেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আমি এখানে মাননীয় সংসদ সদস্য আপনার কাছে আসবো, তার আগে আমি একটু সর্দার ফরিদ আপনার সাংবাদিকতার দৃষ্টি থেকে একটু বলবেন, মঙ্গল, বৈশাখী কিংবা আনন্দ, এই তিনটার মধ্যে পার্থক্যটা কি? কোন জায়গাটা নিয়ে আসলে মঙ্গলটা আনন্দ হলে ভালো হতো বা মঙ্গলটা বৈশাখ হলে ভালো হতো? আসলে বাংলা নববর্ষ নিয়ে এদেশের রাজনীতি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনি জানেন যে এই নববর্ষ সাংস্কৃতিক রাজনীতির একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তখনই কিন্তু এই শোভাযাত্রাটা চালু হয়। এটা সম্ভবত যতটুকু মনে পড়ছে এটা 89-এর ঘটনা, একদম 89 সাল থেকে শুরু হয়, এবং তখন সেটা ছিল আনন্দ শোভাযাত্রা। কিন্তু এটা গ্রাজুয়ালি পরবর্তী সময় মঙ্গল শোভাযাত্রা চলে আসলো। এখন আমরা প্রশ্ন করতে পারি আনন্দ শোভাযাত্রাটা কেন মঙ্গল শোভাযাত্রা চলে গেল? সেখানে সাংস্কৃতিক রাজনীতি, এটা ইজি ব্যাপার না, এটা শুধু শুধু হয়ে গিয়েছে, কেউ লুক করে ফেলেছে, তখন না। তখন ওই সময় মঙ্গল শোভাযাত্রাটাকে কারা প্যাট্রোনাইজ করেছে, কারা স্পন্সর করেছে, কি করেছে আমরা সব জানি। তখন আমরা ক্যাম্পাসে ছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে তখন বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে কাজ করি কোনো একটি দৈনিকে।
এখন বিষয় যেটা হলো যে আমরা যত সরলীকরণ করে দেখি যে একটা নর্মাল আনন্দ শোভাযাত্রা মঙ্গল ঠিক আছে, নাম একটা বদল হয়েছে। হওয়া দেখছি। হ্যাঁ, রাজনীতিটা হ্যাঁ, বোঝা আরো যাচ্ছে। আরো হয়েছে, রাজনীতি বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়। আনন্দ শোভাযাত্রা যে ধরনের ছবি মোরাল বা নানান ধরনের ব্যবহার করা হতো, মঙ্গল শোভাযাত্রা টোটালটা পাল্টে যায়। সেখানে হিন্দু পুরাণের যতগুলো চিহ্ন আছে সেগুলো ব্যবহার শুরু হয়ে যায় এবং পরবর্তী সময় প্রত্যক্ষ রাজনীতিতে চলে আসে। সেটা কি আমরা দেখেছি, এবং খালেদা জিয়ার মতো ব্যক্তিকে সেখানে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। কোনো কারণ নেই, কোনো কারণ নেই। বেগম খালেদা জিয়াকে একটা কারণ তো থাকবে যে উনি স্বৈরাচার ছিলেন, উনি ফ্যাসিস্ট ছিলেন, তাকে এইভাবে, তা তো না। উনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, তাকে সেখানে উপস্থাপন করাটা কেন হলো, এটা গেল একটা। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে এদেশের 90% মানুষ যে ধর্মে বিশ্বাসী, সেই ধর্মকে কিভাবে বিকৃতভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টা আমরা মঙ্গল শোভাযাত্রায় দেখেছি। কাজে এটাকে এত ইজি না, এটা সাংস্কৃতিক রাজনীতির একটা কৌশল হয়ে দাঁড়িয়েছিল বাংলা নববর্ষ। এবং আপনি খেয়াল করবেন এবারে কিন্তু সেটা হতে যাচ্ছিল। সংস্কৃতি মন্ত্রী নিতাই চন্দ্র রায়চৌধুরী উনি বলছিলেন যে মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা আসলে কোনো ফারাক নেই। নো, এটা ভয়ঙ্কর বিষয়। উনি কিভাবে বলেন আমি বুঝি না, ভয়ঙ্কর রকমের ফারাক রয়েছে। এটা একটা রাজনৈতিক বিষয়। এবং আপনি আপনি দেখছেন যে হেফাজতে ইসলাম যখন বিবৃতি দিল তখন কি হলো, তখন সরে আসলো। এবং মজার ব্যাপার হলো কি, আনন্দ শোভাযাত্রাও থাকলো না, মঙ্গল শোভাযাত্রাও থাকলো না, বৈশাখী শোভাযাত্রা হলো। হ্যাঁ, হ্যাঁ, এখানে এখন- একটা বিষয় কি একটু বলবেন, মানে জি, এটা আমরা জি। রাজনীতিতে ধরতে পারলাম, না, এটা সেটা হচ্ছে কঠোরভাবে রাজনীতি ধরার বিষয় না, হ্যাঁ, আমরা আপনি প্রত্যক্ষ রাজনীতি। এখন যদি কেউ বৈশাখী শোভাযাত্রার বদলে মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে হ্যাঁ। আয়োজনটা করে, সেটা কি আইন বিরোধী হবে? কারণ আমরা কয়েকটা জেলায় দেখতে পাচ্ছি নানা আয়োজন চলেছে মঙ্গল শোভাযাত্রা হ্যাঁ, দিয়ে এটা বৈশাখী। আইনের বিষয় নয়, এটা আইনের বিষয় নয়। আচ্ছা, এটা কোনো আইনগত কোনো ভিত্তি নেই কে কোনটা করবে না করবে। কিন্তু আপনাকে মনে রাখবেন যারা মঙ্গল শোভাযাত্রা করেছেন তারা কারা খোঁজ নিয়ে দেখেন, স্পষ্ট হয়ে যাবে। নিঃসন্দেহে তারা আওয়ামী লীগের সমর্থক, এতে কোনো সন্দেহ নেই। আর যদি বিএনপির কেউ করে থাকে, এখন তো হাইব্রিড বিএনপির কোনো অভাব নেই। আপনি যেদিকে তাকাবেন সেদিকে বিএনপি। এবং আমরা যারা মিডিয়ায় কাজ করি আমরা একসময় দেখেছি কোনো সাংবাদিক আওয়ামী লীগের বাইরে না, এখন দেখি কেউ আওয়ামী লীগের না, সব বিএনপি। এবং রাজনীতিতে তাই হয়েছে। মঙ্গল শোভাযাত্রা যারা করেছেন তারা স্পষ্ট মনে রাখবেন উদ্দেশ্য নিয়ে সামনে নিয়েছে। এটা তো সাংস্কৃতিক লড়াই। এবং আপনি জানেন রাজনীতিতে সংস্কৃতি অনেক বেশি শক্তিশালী। রাজনীতিকে যদি আপনি দখল করতে চান আগে সংস্কৃতিটা দখল করতে হবে। এই জিনিসটা আমাদের খুব মাথায় নেই। চমৎকার করে হ্যাঁ, বলেছেন। এটা হ্যাঁ। পরিষ্কার। হ্যাঁ, আমি এবার আরেকটা পয়েন্টে একটু আসি এবং এটা মাননীয় সংসদ সদস্য আপনার কাছে, আপনি হয়তো দেখেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যেটা বলেছেন, আমরা গণমাধ্যমে বেশিরভাগ গণমাধ্যমে শিরোনামে সেটা রেখেছি যে সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুন বছরের হাল খাতা খুলেছে। সরকার কি বকেয়া রেখেছে সংস্কারের? সরকার কোনো বকেয়া রাখেনি, বরঞ্চ আপনার বকেয়া পরিশোধের দিন হলো যে আপনার পহেলা বৈশাখ। পয়লা বৈশাখ নিয়ে আজকে অনেক তর্ক বিতর্ক হচ্ছে, শোভাযাত্রা, ভিন্ন ভিন্ন প্রাণীর ছবি দিয়ে মিছিল, আসলে এগুলো কখনোই কোনো কিছু ছিল না। এটা খুব সিম্পল একটা বিষয় ছিল, খুবই সিম্পল। এটা হলো যে আপনার সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সন চালু করেছেন। বাংলা সনের প্রথম দিনেই সরকারের খাজনা প্রদান করা হতো। পরবর্তীকালে আমরা দেখেছি যে আমাদের ব্যবসায়ী সমাজ নতুন হালখাতা খুলতেন, পুরাতন দিনের হালখাতাটাকে বদলে ফেলে নতুন একটা হালখাতা খুলতেন। এবং পুরনো দিনের হালখাতার যারা যারা আপনার ছিলেন বাকি রাখতেন, অথবা যারা যারা আপনার ঋণী ছিলেন, প্রত্যেককেই একটা কার্ড অথবা একটা মৌখিকভাবে তাদেরকে আমন্ত্রণ জানাতেন। তারা যেতেন, যতটুকু সম্ভব পরিশোধ করতেন, বাকিটা নতুন খাতায় উঠতো। একদম আমিত্তি, জিলাপি এবং নিমকি, এটা ছিল কমন খাদ্য। এটা বহু বছর দেখেছি। এটা হলো যে একটা সংস্কৃতি গ্রামের। আর আরেকটা সংস্কৃতি হলো যে হিন্দুরা একটা পূজা করতো কলাপাতার মধ্যে আমটাম দিয়ে, কাঁচা আম দিয়ে। তখন বলা হতো যে এটা আমের বিয়ে, একটা পুজো, এবং তখন থেকে আম খাওয়া যেত। এর আগে দিয়ে কিন্তু আম মোটামুটি কিছুটা পাকা, মানে খাওয়ার উপযুক্ত হলো, কিন্তু পহেলা বৈশাখের আগ থেকে গ্রামে আম খেত না। এই দুটো জিনিস আমরা দেখেছি। এবং একটা জিনিস আরও ধরেন 65 দিকে বা 67, মানে ওই সময় আমরা দেখলাম যে ছায়ানট নামে একটা গোষ্ঠী, তারা রমনার বটমূলে একটা রবীন্দ্রসঙ্গীত গান গাইতো। এই টোটাল এই হলো। এবং এটা আমরা সদা ফরিদ খুব চমৎকার করে ওই রাজনীতিটা বুঝিয়ে দিলেন যে কিভাবে নামের সাথে রাজনীতি না মিশে না, গিয়ে। নামের সাথে পরে তো এরশাদ আমলে চারুগোলা থেকে একটা মিছিল বের করলো। পরবর্তীকালে এটাকে দলীয়করণ করা হয়েছে, ধর্মীয় একটা রূপ দেওয়া হয়েছে, সংস্কৃতি একটা রূপ দেওয়া হয়েছে, সেটা তো চলমান আমি ছিল। শুধু আপনার কাছে এটুকু জেনে তারপর বিরতিতে যাব, সেটা হচ্ছে সরকার তো স্পষ্ট করে বলেছে
যে জুলাই সনদে যা যা আছে প্রতিটা অক্ষর প্রতিটা বর্ণ সেটা বাস্তবায়ন করা হবে। আজকেও না, আমি প্রধানমন্ত্রী জুলাই তারা সনদের বলেছেন। আগে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে যে এটা ধীরে ধীরে পয়লা বৈশাখ একটা প্রচন্ড উৎসবের রূপ নিয়েছে। আমাদের দেশে ধরেন ঈদটা হলো যে মুসলমানের উৎসব। ঈদের সময় মুসলমানরা ব্যস্ত থাকে, মানে আপ্যায়নের জন্য, নারীরা ব্যস্ত থাকে আপ্যায়নের জন্য, সমস্ত রেস্টুরেন্ট বন্ধ থাকে। কোরবানির ঈদও একই অবস্থা, সবাই আপনার কোরবানির মাংস সামলাতে গিয়ে খুবই ব্যস্ত থাকে, রেস্টুরেন্ট বন্ধ থাকে। কিন্তু এই একটা উৎসব এখন একটা সার্বজনীন রূপ দিয়েছে। এইবার তো খুব মানে মারাত্মক আকারে, শুধু যে সবাই রমনায় গিয়েছে এটা না, পাড়ায় মহল্লায় প্রত্যেকেই ছোটোখাটো একটা প্রোগ্রাম করেছে, আনন্দ উৎসব করেছে, মানুষ বাসা থেকে বাইরে গেছে। আজকে শুধু প্রচণ্ড মৌলবাদী, বুঝছেন না, এবং আপনার যাদের মধ্যে একটা মৌলবাদীরা ছাড়া আজকে আর কেউ কিন্তু মাঠে ছিল বা মানে বাসায় ছিলেন না। প্রত্যেকে বাসায় গিয়েছে, বাসা থেকে বেরিয়েছেন, আনন্দ উৎসব করেছেন। বিশেষ করে সাদা লাল শাড়ি পরেছেন, পুরুষরা লাল পাঞ্জাবি পরেছেন, বাচ্চারা লাল লাল শাড়ি পরেছেন। আপনার খুব একটা আনন্দমুখর একটা অনুষ্ঠান। এই আনন্দমুখর অনুষ্ঠানটা বাংলাদেশি সংস্কৃতির সাথে মিলিত হয়ে সামনের দিকে এগিয়ে যাক, সেটা আমি আমরা চাই। একটু সেলিমের কাছে একটু জানতে চাই সাংবাদিক হিসাবে, সেগুলো মৌলবাদী বলতে আসলে কি বোঝাচ্ছেন আপনি? মৌলবাদী আমরা কিছুদিন আগেও দেখতাম যে পয়লা বৈশাখ সম্বন্ধে একটা বিরূপ মন্তব্য করতো, বিরূপ ধারণা মৌলবাদী করতো। আপনি কাদেরকে বোঝান আর কি? এই সময়ে এসে। এই হ্যাঁ, সময় এই সময় এসে মৌলবাদী যারা ধরেন একদম প্রচন্ড ধর্মীয় উগ্রবাদী আছে, এবং যারা আপনার এই যে কারা? জেহাদ কতল এগুলো ছাড়া আর কোনো কিছু বুঝে না, জেহাদ করতে হবে, কতল করতে হবে, এটাই আর ধর্মের কোনো মূলনীতি। রাজনৈতিক দলের তারা বিভিন্ন রাজনৈতিক দলে বিচ্ছিন্ন। ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা ছাড়া অথবা ধরেন একদম এই যেমন ইয়েতে আমরা রাস্তাঘাটে দেখি না, আমাদের মা বোনদের একটা অংশ শুধু চোখ ছাড়া আর কিছু দেখা যায় না, তাই না, হাতের পাতা পর্যন্ত একদম এখানে কালো এখানে কাপড়ে, একটু আমি ইন্টারাপ্ট কালো করতে চাই কাপড়ে যে একদম আমি মানে ইয়ে থাকে। সেলিম ভাইকে একটা তারা তীব্র কিন্তু- আপত্তি তারা কিন্তু জানাচ্ছি, আজকে আর- যারা তারা যাদের কিন্তু পুরো হ্যাঁ, কিছু নামে দেখা না। যায় না তাদেরকে 7 উনি তারিখ আমি মৌলবাদী আপনার কাছে আসবো, সাব্যস্ত কথা করছেন। দিচ্ছি আসবো, এবং মাননীয় সংসদ সদস্য আপনি কি পরিষ্কার করেছেন ওই অংশটা, কোনটা? যে শুধুমাত্র যারা মৌলবাদী বা এই দর্শনে বিশ্বাস করে তারাই কেবল নববর্ষে ঘরে থেকেছে, বাকিরা সবাই রাস্তায় নেমেছে, একাত্মতা জানিয়েছে। না, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি আর কি, যে মানে নববর্ষের অনুষ্ঠানের মধ্যে আপনার যারা মানে একটা ইসলাম ধর্মের প্রতি, আমি অন্য ধর্মের কথা বলি, ইসলাম ধর্মের প্রতি যারা বেশি অনুরক্ত এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাঁটুর উপরে পায়জামা পরে, লম্বা জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে, আর মহিলারা যারা 2 চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না, আপনার কালো আপনার বোরকা এবং পুরো হাত পা সব মানে ঢাকা, ওরা ধরেন চিন্তা চেতনার দিক দিয়ে অনেক আপনার পিছিয়ে থাকে আর কি, বুঝছেন না, এবং সেই অংশটাকেই আসলে ওই বৈশাখ মানে উৎসবে আমরা দেখা আমরা যায় না। এটুকু এইভাবে বলতে পারি, যারা সত্যিকার অর্থে ইসলামের যে যুক্তি, যে দর্শন, সেটা থেকে বেরিয়ে একটু অন্যভাবে ভুলভাবে কিংবা না, এখানে বিকৃতভাবে- একটু কথা বলে, আমি শুরুতে বলছিলাম যে পয়লা বৈশাখ কিন্তু একদম আমি সাহেব থেকে তারিখের কাছে যাবো। সাহেব তারিখ আমি আপনার কাছ থেকে 2 মিনিট পরে আসি, 2 মিনিট পরে। হ্যাঁ, সদাফরের কাছে একটু শুনে আসি। আমি বলছিলাম যে পয়লা বৈশাখ প্রচন্ডভাবে একটা সাংস্কৃতিক বিষয় এবং রাজনৈতিক বিষয়, প্রচন্ডভাবে। এবং সেলিম বাজারে বলেন মৌলবাদী, সেই পুরনো কথাবার্তা যেটা ফেসিস সরকার দীর্ঘ 15 বছর বলে আসছে, মৌলবাদী। আমি জানি না ওনারা এই শব্দটা কেন বলেন, এবং এটা বিএনপি লোকজন বলবেন, এটা আসলে বিশ্বাসযোগ্য করা কঠিন। কারণ খালেদা জিয়ার বক্তব্য আপনারা দেখেন, এই মৌলবাদ নিয়ে ওনার বক্তব্য রয়েছে, যে এটা রাজনৈতিক বক্তব্য, কাউকে কোণঠাসা করার জন্য বক্তব্য। এবং অবশ্য ইদানিং বলা হচ্ছে যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি থেকে বর্তমান বিএনপি অনেকখানি সরে এসছে, এবং তার লক্ষণ ইতিমধ্যে সবাই টের পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো, মৌলবাদী বলে 95% বা 90% দেশের মানুষ যে ধর্ম বিশ্বাস করে তাদেরকে বোঝানো হয়। এখন একটা লোক ধর্মীয় এটা কি সত্যি? এটা আমি কি একটু ঠিক বলে রাখি, বললেন? আমি একটু বলে রাখি, ধর্মীয় অনুশাসন মানলেই মৌলবাদী। ওকে, তাই তো? এটা ওকে, একটা narrative না না চেষ্টা শেষ করে ছিল। দেন। এখন প্রশ্ন হলো, মুসলমান যদি ধর্মীয় অনুশাসন মানে তাহলে সে মৌলবাদী, কিন্তু অন্য সম্প্রদায়ের যদি কড়াভাবে তার ধর্মীয় অনুশাসন মানে মেনে চলে, তাহলে সে উগ্রবাদীও না, মৌলবাদীও না। এই মৌলবাদ শব্দটা কারা এনেছে? এবং মজার ঘটনা কি, মৌলবাদ শব্দটা শুধুমাত্র মুসলিমদের জন্য ব্যবহার করে, এটা পাশ্চাত্য বিশ্ব এনেছে। এবং তারা মিডিয়ার মাধ্যমে একটা বয়ান তৈরি করেছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক দেশ হলো ইন্ডিয়া, এতে কারো কোনো সন্দেহ নেই। সেখানে মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের প্রকাশ্যে নামাজ পড়তে দিচ্ছে না, ঈদের নামাজ এটা বাধা দেওয়া হয়, রাস্তায় আসলে বাধা দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। আপনি কি শুনেছেন কখনো বিজেপিকে এদেশের যারা মৌলবাদী বলে নানান ধরনের কথাবার্তা বলে,
সেলিম ভাই বলছেন, কিছু সংস্কৃতি সেবী আছে তারা বলে, তারা কোনোদিন বিজেপিকে মৌলবাদী বলছে, উগ্রবাদী বলছে? শুনেছেন আপনি? উগ্রবাদী বলেছেন, উগ্রবাদী বলেছে, মৌলবাদী বলছে? হ্যাঁ, ধর্মীয় মৌলবাদ আমরা মৌলবাদ বলি। বলেন না। ধর্মীয় কারণ মৌলবাদ হলো শব্দটা ব্যবহার করছে কংগ্রেস, এবং কিন্তু আপনি তারা পার্লামেন্টে দেখবেন, রেগুলার বলে এটা। আপনি দেখবেন ইন্ডিয়ান মিডিয়া কখনোই বিজেপিকে মৌলবাদী উগ্রবাদী কখনোই বলে না। এটা একটা ফ্যাশন, এটা একটা ফ্যাশন তবে যে মৌলবাদী বলে 95% যারা ইসলামিক মাইন্ডসেট নিয়ে ঘুরে তাদেরকে ইন্ডিকেট করা না। হয়। সেলিম ভাই একটা কথা বললেন, যারা বুরকা পরে, টাকনুর উপর কাপড় পরে, তারা চিন্তা চেতন অনেক পিছিয়ে রয়েছে। ইন জেনারেলি কি বলছে এটা? ইন জেনারেল, সামগ্রিকভাবে এটা এর ভেরি ম্যাটার কি? আচ্ছা, শুনেন, রাজনীতি একটা বাজে জিনিস ভাই। রাজনীতি কে যে আপন হয় কে যে পর হয় বলা মুশকিল। এই জামাত ইসলামের বিরুদ্ধে বিএনপি এখন কি জিহাদ ঘোষণা করেছে, তো কোনো সন্দেহ নাই তো। এটার জন্য আলোচনা দরকার, আমরা প্রকাশ্যে দেখছি। কিন্তু আবার জামাতও কি করছে, বিএনপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। হ্যাঁ, ফেসবুকে দেখলে আপনি দেখবেন। কিন্তু মজার ব্যাপার হলো কি, এরা সবাই কিন্তু একসাথেই ছিল, সবাই একসাথে ছিল। এখন বিএনপি কেন জামাতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলো, আর জামাত কেন বিএনপির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলো, এটা একটা লম্বা আলোচনা, রাজনৈতিক বড় বিতর্ক। কিন্তু গোটাটাই কিন্তু খুব সরলীকরণ নয়। আমরা একটু শায়েখ থেকে তারিকের কথা শুনি, মানে উনি অনেকক্ষণ ধরে অনেকগুলো পয়েন্ট হাতে রেখেছেন। নিশ্চয়ই শায়েখ থেকে তারিক, প্লিজ বলুন। বক্তব্য শুনে স্তম্ভিত হয়ে গেলাম। একটু আগে আপনি বলছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী তিনি নাকি বলেছেন যে স্বৈরাচারের ভূত এখনো অনেকের ঘাড়ে রয়ে গেছে। আমি তো দেখছি যে ভূতের কথা উনি বলছেন সেই ভূত এখন বিএনপির ঘাড়েও রয়ে গেছে। না হয় তিনি কোন ইয়াতে এটা বললেন, কোন মাপকাঠিতে এটা বললেন, যারা ধর্মীয় পোশাক পরে বা ধর্ম পালন করে তারা চিন্তা চেতনায় পিছিয়ে থাকে। যদি তাই উনি বলে থাকেন, এই দেশে উনি আজকে একটু পরিষ্কার হয়ে আসে শায়েখ থেকে, আপনি একটু পরিষ্কার করবেন এটা, যে ধর্মীয় লেবাস পোশাক পরে ধর্মীয় অনুশাসন মানলে সে কি পিছিয়ে পড়বে? কেন, আমরা তো ধর্মীয় অনুশাসন পালন করি, আমি তো প্র্যাকটিসিং মুসলমান। আচ্ছা, না না, তিনি বলেছেন এটা চিন্তা চেতনা পিছিয়ে থাকে। আমাকে কথা বলার সুযোগ দেন। আচ্ছা, তাহলে এবার শায়েখ তারিক পরিষ্কার হয়ে আসলাম। জি বলুন এবার। জি জি, তিনি একদম স্পষ্ট বলেছেন। ব্যান্ডউইথের সমস্যা সম্ভবত। আমি একটু সংযোগটা পুনরস্থাপন করি এবং সর্দার ফরিদ ওইটা একটু পরিষ্কার করেন। মানে এখানে আমার ধারণা সাদত হোসেন সেলিম যেটা বলতে চেয়েছেন, যে যারা আসলে যে পুরাতন ধ্যান ধারণা, না না না, এটা রাকিব, আমি পরিষ্কার বলি, সেলিম ভাই এরকম কোনো জটিলতা নেই। এখন বিএনপির পক্ষ থেকে আমরা এই ধরনের বয়ানই শুনছি, কারণ বিএনপি যারা স্ট্র্যাটেজি নির্ধারণ করছে তারা কারা, আমি নামগুলি বলতে চাচ্ছি না, নামগুলি পরিষ্কার হবে। এরা কখনোই বিএনপি লোক ছিল না, এখনো নেই, এটা বাস্তব। আমি নাম বলে উদাহরণ দিয়ে বলতে পারতাম, কিন্তু আসলে জাতীয় একটি সম্প্রচার মাধ্যমে এভাবে কোনো ব্যক্তিকে আক্রমণ করতে আমি চাই না। এটা স্পষ্ট যে কারা বিএনপি স্ট্র্যাটেজি নির্ধারণ করছে, কারা, এরা কি বিএনপির লোক? আপনি খুঁজে বের করেন। তারা কিভাবে বিএনপি এত আপন হয়ে গেল সেক্ষেত্রে? সে তো আবার চলে যেত সেই তারেক রহমান দেশে আসার আগে আনন্দবাজার রিপোর্টে। ভাই এখন এগুলো গাল গল্প করে লাভ আছে? বিএনপি স্ট্র্যাটেজি কারা নির্ধারণ করে এটা আমরা জানার কথা। এখন মানে অজানা কিছু তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার তো কোনো দরকার নেই। এখন বিএনপি পরিচালিত কিভাবে এটা আমি বিএনপি নাতে ভালো করে জানি, বুঝছেন না, কাছের থেকে জানি। এখন এগুলো নিয়ে আপনি তো জানবেন কেমনে? আপনি তো নতুন বিএনপি। নতুন হোক আর পুরাতন হোক, আমি তো 50 বছর রাজনীতি করছি। এখন উনি ঢালাভাবে বলে দিল বিএনপি যারা নীতি নির্ধারক তারা বিএনপি। সেলিম ভাই, আপনি জানেন যে কারা নীতি নির্ধারণ তৈরি করে? ভালো জানেন। ভাই আপনি জানান, শুধু আপনিই ভাই, আমরা তো জানি না, এটা কোনো কথা হইল না। এখানে সাদত হোসেন সেলিম, মানে এই যে বিএনপি বারবার বলা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যে দর্শনে বিএনপি পরিচালনা করছে, এই বিএনপি সেখান থেকে সরে এসেছে। আদৌ কি তাই? আপনি তো দলটাতে আছেন। দেখেন, জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার আদর্শকে ধারণ করার প্রেক্ষিতে তো বিএনপি জনগণের দল এবং জনগণকে বিএনপিকে ভোট দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেছে তখন কিন্তু কেউ বলে নাই যে বিএনপি এইভাবে রাজনৈতিকভাবে টিকে যাবে। স্বৈর শাসকের উদরে জন্ম একটি রাজনৈতিক দল ক্ষমতার সাথে সাথে সেটা বিলীন হয়ে যাবে। তো জিয়াউর রহমান দুঃখজনকভাবে মৃত্যুবরণ করার পরও তো তার দর্শনটা ছিল। বেগম খালেদা জিয়া হাল ধরেছেন, বেগম খালেদা জিয়া হাল ধরার পরে তারেক রহমান হাল ধরেছেন। বিদেশ থেকে যেভাবে দেশ পরিচালনা করেছেন অত্যন্ত কঠিন ছিল, কিন্তু
সেই দর্শন ছিল বলেই 3 দিন আগে মাঠ পুড়ে গেছে, 4 দিন আগে কলার ভেলা করে মানুষ রাস্তায় নেমেছে, হাজার হাজার মানুষ যুদ্ধ করেছে, বা আপনার গুম হয়েছে, খুন হয়েছে, সে আদর্শের জন্য তো নতুন কোনো তো কিছু নেই। একদম পরিষ্কার। আমি একটু 60 থেকে তারিখে কথাটা শুনতে চাই, মাঝখানে একটু ব্যান্ডউইথে সমস্যা হয়ে গিয়েছিল, বোধহয় শুনতে পাচ্ছেন আপনি। জি জি, আমি যেটা বলছিলাম যে যারা ধর্মীয় অনুশাসন প্রতিপালন করে তারা চিন্তা চেতনায় পিছিয়ে থাকে, এই ধারণাটা একেবারেই ভুল, একেবারেই নয়। বরং যারা ধর্মীয় অনুশাসন পরিচালনা, তারা বিশ্ব পরিচালনা করেছে, তারা তাবেদারি ছাড়া বিশ্ব পরিচালনা করে। অতএব এই চিন্তাটা ভয়ঙ্কর চিন্তা। এটা আমি আশা করব আমাদের জনাব সেলিম তিনি এই বিষয়টা অনুধাবন করবেন এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার বিপরীতে ওনার এই বক্তব্য থেকে উনি নিজেকে সরিয়ে নেবেন। এবং তিনি আরেকটা ভয়ঙ্কর কথা বলেছেন, যারা আজকে বের হয় নাই তারা কুপমন্ডু, এই শব্দটা বলেন নাই, কিন্তু একমাত্র যারা মানে মৌলবাদী তারা ছাড়া আর সবাই অংশগ্রহণ করেছে। আমি ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনার বাবা, আপনার চাচা, আপনার দাদা এই পয়লা বৈশাখে লাল পাঞ্জাবি পরে রাস্তায় কি নেমেছিলেন? শারীরিকভাবে না, মানসিকভাবে একাত্মতার কথা বলেছেন, নৈতিক সমর্থনের কথা বলেছেন। না নামলেই কি সে মৌলবাদী হয়ে গেল? যে ধর্মীয় অনুশাসন পালন করে সেই কি মৌলবাদী হয়ে গেল? আমি আমার সাংবাদিক বন্ধু উনি চমৎকার বলেছেন যে এই মৌলবাদী নেগেটিভ, এই যে ট্যাগটা, এটা তো পাশ্চাত্যের শিখিয়ে দেওয়া ট্যাগ। সেই ট্যাগ আত্মস্থ করে তিনি আমাদের দেশের উপরে যখন এটা চালাবেন, দেশের মানুষ তো এইটার বিরুদ্ধে সংগ্রাম করেছে। এই জাতীয় ট্যাগ যারা দিত, মৌলবাদী ট্যাগ যারা দিত, এবং তার একটা সুফল কিন্তু আমরা পেতেও শুরু করেছে 60 থেকে তারিখ। আমরা দেখেছি এই জুলাইয়ের পর থেকে যাদেরকে আসলে ট্যাগ দেওয়া হচ্ছিল মৌলবাদী, সেই পোশাকে কিন্তু অনেকে আজকে বৈশাখী শোভাযাত্রায় নেমেছেন। জামাত ইসলামীর পক্ষ থেকে হতে পারে দলটা জামাত ইসলামী, কিন্তু তারপর তারা বিভিন্ন মোটিভ নিয়ে এসেছে। জি শেষ করুন। জি, আমি আশা করব যে আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি এটা অনুধাবন করবেন এবং তিনি আরো ভালোভাবে এটা জানবেন, বুঝবেন এবং ইসলামকে জানার এবং বোঝার চেষ্টা করবেন। ইসলাম চির আধুনিক, ইসলাম পিছিয়ে পড়া জিনিস নয়। অতএব এইটা উনি অনুধাবন করে ওনার এই বক্তব্য থেকে উনি সরে আসবেন বলে আমি বিনীতভাবে ওনার কাছে অনুরোধ জানাবো। আচ্ছা, আমরা জামাত ইসলামের কথা বলছি। জামাত ইসলাম হলো একটা ভণ্ড প্রতারক, একটা রাজনৈতিক দল। কদিন আগে নরসিংদীতে আমরা যাদের ছাত্র শিবিরের এক ছেলে মাথার মধ্যে ব্যান্ডেজ করে সে আপনার প্রচার করছে, তাকে ছাত্র ছেলেরা আহত করছে। তারপর যখন তাকে মানে চ্যালেঞ্জ করা হলো যে ব্যান্ডেজ খোলা হলো, দেখা যায় তার সে আহত নয়। তো জামাতে ইসলাম সৎ লোকের শাসন চায়, ইসলাম কায়েম করতে চায়। ইসলাম কায়েম করতে গিয়ে, সৎ লোকের শাসন কায়েম করতে গিয়ে তারা হেন কোনো অসৎ কর্ম না যেটা তারা করে না। তারা হেন কোনো মানে কাজ করে না যেটা তারা ভোটে জিতার জন্য, ভোটের জন্য যে অর্থ ব্যয় হইতে আরম্ভ করে, মানুষকে প্রলব্ধি করে আরম্ভ করে, বেচতে বিক্রি করতে আরম্ভ করে, সব রকম কাজ করে। এখন আমি যদি জামাত ইসলামের সাথে বসি, ওরা কিন্তু আবার বিএনপির বিরুদ্ধে এতগুলো অভিযোগ করবে, যেগুলো আবার খণ্ডন করতে গিয়ে আমাদের এক ধরনের ঘাম ছুটে যাবে। তো এরকম মানে রাজনীতির মধ্যে যেটা আসলে সর্দার চমৎকার করে বললেন যে রাজনীতি খুবই বিপজ্জনক একটা বিষয়, এখানে অনেক ট্যাগিং চলে, অনেক ন্যারেটিভ চলে। আমি এখানে একটু কথা বলি, সেলিম ভাই যে কথাটা বলেছেন, আমি একটু ইন্টারাপ্ট করছি। সেলিম ভাই যে কথা বলেছেন ঠিকই বলেছেন। উনি বিএনপি কোন বিএনপির এমপি, তাকে বলতে হবে, আর এর বাইরে কোনো রাস্তা নেই। ওনাদের সীমাবদ্ধতা আছে এখনো এখন এই সময় বেড়েছে, আগের চেয়ে আমার দায়িত্ব তো আমার দায়িত্ব তো উনি নিছেন। উনি একটা সব জানতার ভাগ করতেছেন। আমি বলি আমরা চলে যাই, এখানে বলার দরকার নাই। আমি একটু বলি, আপনি ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলবেন কেন? অর্থে যে কথা না, আমরা আমার বিশ্বাসের কথা বলবো। সেলিম ভাই, এটা হলো রাজনৈতিক দলগুলোর সীমাবদ্ধতা। আপনি মনে করেন জামাতের একজন এমপি জামাতের বাইরে কথা বলতে পারবে? সেটা জামাতের ব্যাপার, আপনি আমার ব্যাপার নিয়ে বিএনপির একজন লোক তার দলের কোনো নেতিবাচক সমালোচনা করতে পারবে? সমস্যাটা কোথায়? আমি করব, অসুবিধা নেই। আপনি পারবেন না তো? আমি বলি, এটা বাস্তবতা। এটা আমি শুরুতেই বলেছিলাম, আমাদের রাজনীতির যারা নেতা হন, কর্মী হন, এরা স্বাধীন না, যে যতই বলুক না কেন। সেলিম ভাই রেগে যাচ্ছেন, কিন্তু আসলে বাস্তবতা তো আমরা জানি। আমরা এই প্রফেশনে আমরা দেখি, তো আপনি নিশ্চয়ই দেখেছেন। আমি শুরুতে আমি কি সরলীকরণ করব যে রাজনীতিবিদরা যা কথা বলে সেটা বাধ্য হয়ে বলেন? না, মানে অনেক কথাই বলেন যেটা আসলে বাস্তব আরেক জিনিস। এবং আপনাকে আজকে আমি বলে রাখি, আমরা পত্র পত্রিকায় রাজনৈতিক দলের নেতাদের মুখে যা শুনি, তার 80% হলো সারফেস। এটা কেন বলেন সেটা আগে খুঁজ দিতে যান, এবং দুর্ভাগ্যক্রমে আমাদের মিডিয়া লোকেরা সে খুঁজটা নেয় না। এবং আপনাকে বলছিলাম যে এখন সব সাংবাদিকরা আমরা হয়ে গেছে কি
কিন্তু BNP এই অভিযোগ তো হ্যাঁ, এই অভিযোগ তো এটা চূড়ান্ত সদর ভাবে এই অভিযোগ তো জি। খোদ সাংবাদিকদের বিরুদ্ধে করেছেন আমাদের জামাতে আমির। জি। তিনি বলেছেন যে আমি মুখ দিয়ে একটা কথা বলে আপনি অন্যটা লেখেন। এটা তো আপনি জানেন ফটো কার্ডের নতুন বয়ান তৈরি হয়েছে, নতুন একটা আপনারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন 71। হ্যাঁ। আপনাদের নামে ভুয়া কি পরিমাণ এক মাসে photo card- 222টা। কি পরিমাণ ফটো কার্ড হয়েছে বলেন আপনি। তো এখন তো সাংবাদিকতার এখন সমস্যা হলে কি রাকিব, আমাদের মতো কিছু লোক হ্যাঁ আমরা সত্যটা বলার চেষ্টা করি, যার কারণে দেখা গেল যে কখনো বিএনপি মনে করে সর্দার ফরিদ আমাদের লোক, জামাত মনে করে আমাদের লোক, শেষ পর্যন্ত দেখা যায় আমি কারোর লোক হতে পারি না। এটা হলো বাস্তব অবস্থা। এখন বিষয় যেটা হলো সেটা হলো যে আপনারা রাজনৈতিক যখন কোনো বক্তব্য দেয় রাজনৈতিক দলের নেতা, তখন আপনারা খুঁজে বের করবেন যে কেন বক্তব্য দিল, কি বক্তব্য দিল, এটা মুখ্য না কিন্তু কেন বক্তব্য দিল সেটা খোঁজার দরকার। আরেকটা বিষয় আপনাকে বলি, বিএনপি জামাতের বিরুদ্ধে কেন লেগেছে আপনি জানেন? মানে আমি BNP শেষ করে জামাতের দেই। বিরুদ্ধে না, লেগেছে, না, না, জামাত BNP আমি বিরুদ্ধে লেগেছে, আপনি পজিটিভলি এটা বলি, পরিষ্কার আমি করেন। পজিটিভলি বলি বিএনপি পলিটিক্স করতে হবে না, তার নেগেটিভ তৈরি করতে হবে, তাকে পলিটিক্স করতে হবে। সে কি পলিটিক্স করবে? আচ্ছা, আমি এক সদর নম্বর। ফরিদ, আপনি আমাকে একটু বলার সুযোগ আবার দেবেন। বিএনপি আপনি আমাকে বলার সুযোগ দেন। আমি বলি জামাতে, না, না, আমি শেষ করি, আমি just জামাত কয়েকটা ইসলাম যদি উদাহরণ আপনাকে বিএনপির দিই। বিরুদ্ধে না বলে হ্যাঁ, আপনি আপনাকে কয়েকটা তাহলে কি উদাহরণ নেগেটিভ দিই। তার থাকবে না? কয়েকটা উদাহরণ দিই। জি। গতকালকের কথা, গতকালকে আমরা মোটামুটি ভাবে সকাল থেকে রাত পর্যন্ত, ইনফ্যাক্ট সন্ধ্যা পর্যন্ত আমরা 3টা আয়োজন দেখেছি, জামাত ইসলাম এবং এনসিপি, কখনো প্রেস ক্লাবে, কখনো আলাদা জায়গায়। এবং আমরা অত্যন্ত মানে বিস্ময়করভাবে দেখলাম যেখানে প্যাথোলজিক্যাল লায়ার শব্দটা প্রয়োগ করেছেন এনসিপির একজন সদস্য খোদ আইনমন্ত্রীকে, এবং জামাত ইসলামী বলছেন যিনি আমির সর্বোচ্চ নেতা, তিনি স্পষ্ট করে বলছেন লড়াই শুরু হয়ে গেছে। আমাদের নাহিদ ইসলাম জুলাই যোদ্ধা, এবং ওনাকে মানে ওনার রাজনৈতিক যে প্রজ্ঞা সেটা এই কম বয়সে উনি যেভাবে দূরদর্শিতা দেখেছেন সবাই প্রশংসা করেন। তিনিও বলছেন এবার আমরা রাস্তায় নামবো এবং পুরো সুফল নিয়ে তারপর ফিরবো। মানে আপনার মনে হয় কিনা যে বিএনপি এদের পেছনে লেগেছে না বলে বিরোধী দল সরকারের পেছনে লেগেছে বা পুরাতন রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছি? লাগবেই তো, হ্যাঁ, তার রাজনীতি করতে হবে না? তাহলে বিএনপি কি করতে হবে? এখন যাদেরকে সত্য কথা বলে একজন রাজনীতিবিদ, সে জামাতের হোক, বিএনপির হোক অথবা এনসিপির হোক, তারা তাদের দলকের কথাটাকে প্রতিষ্ঠিত করতে চাইবে এবং অন্য দলের বিরুদ্ধে নামবে। এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। আপনি কি বিএনপি যা বলবে এনসিপি তাই হে হে করবে, অথবা এনসিপি যা বলবে বিএনপি তাই হে হে আচ্ছা, করবে? আমি এখানে তাতে পলিটিক্স থাকবে না। আমি একদম, রাকিব হ্যাঁ, একটু পরিষ্কার ছোট করে, একটু পরিষ্কার ছোট করে, করি। সর্দার ফরিদ, অনেকগুলো এখন আপনি বিষয় আছে, হ্যাঁ। লায়ার বলেছেন, Pathological liar, আইনমন্ত্রীকে মানে- লাইট করেছে। হ্যাঁ। এখন কেন লায়ার বলেছে সেটাকে খোঁজা দরকার। উস্কানি, হ্যাঁ, উস্কানি। না, আপনি বলেন, উনি বলছে যে সাজা কম হয়েছে এই কারণে আমরা কি গুম অধ্যাদেশ বাতিল করেছি, 10 বছর সাজা দেওয়া আছে, সেখানে কি আছে? মৃত্যুদণ্ড পর্যন্ত রয়েছে। উনি এটা বলবেন কেন? আইনমন্ত্রী, হ্যাঁ, এই আইনমন্ত্রীটা বলার কারণে নাহিদ ইসলাম তাকে লায়ার বলার সুযোগ পেয়েছে। কথাটা এখন মানে একজন রাজনীতি এখন যদি উনি এটার চাইতে আরো ভয়ঙ্কর কোনো শব্দ বলতো আর এই কারণে আপনি সেটা জাস্টিফাই করতেন যে এই শব্দটা বলা যাবে। আরো রয়েছে, অনেক কিছু রয়েছে। থাক, আমরা হ্যাঁ, আপাতত আইনমন্ত্রী কখন এই কি topic বলে, point এর বাইরে যাব না। আইনমন্ত্রী কখন কি বলে হ্যাঁ, বলা মুশকিল। নির্বাচন আগে কি বলেছিলেন তার নির্বাচনী এলাকায়? না, এটা তো আমরা আপনি জানেন তো? শুধু হ্যাঁ সেটা হ্যাঁ। দেখতে পাচ্ছি। আমি তাহলে- আপনাকে বলি, শুধু সরকারি দল না, আমরা যে বিরোধী দলকে মাঠে দেখছি হ্যাঁ। তাদেরও কিছু বিস্ময়কর বক্তব্য। হ্যাঁ, যে অমুক দলকে ভোট দেয়া মানে আমার জান্নাত কনফার্ম। আমরা তো এই 60 থেকে তারিখ তো মানে নির্বাচনের আগে থেকে আমাদের সঙ্গে মজার আছে। ঘটনা কি জানেন, এই জান্নাত কনফার্ম এবং বিএনপির লোকেরাও জান্নাতের কথা বলেছে এবং আরো অনেক কথা বলেছে। আচ্ছা, এবং আমি এটা হলো কি, শুনুন, 60 থেকে তারিখের কাছে আসি। এটা বলি। লোকেরা কোথায় আচ্ছা, আমি বলি। কথা বলছে? আপনি ভিডিও দেখেন সেলিম ভাই। না, এটা ভিডিও দেখেন, হ্যাঁ। আপনি এখন দেখেন। আমি তো এখন বের করতে পারবো না, আপনি দেখেন, দরকার হলে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, আচ্ছা, কোনো যাই হোক, অসুবিধা নেই। আমি একটু 60 থেকে তারিখের কাছে আসি। বলতেন আচ্ছা। আপনি অনিয়ারে একটা কথা বলবেন বিএনপি নিয়ে, তারপর বলবেন এটা ভাই এটা না না, এটা আপনি ঠিক আছে। না না, এটা কোনো ভাই এখন বিষয়টা যেটা হলো, শুনুন, ভাই, আপনাকে এটা বলি, কোনো ধর্মের কার্ড সবাই এটা ব্যবহার কোনো করে না ইয়ে ইলেকশনে, নেই। করে না? জামাতের মতো ব্যবহার কাউকে করতে দেখি। আমাদের ধর্মীয় দল আবার ব্যবহার করবে কি? কিভাবে তারা ধর্মীয় দল হয়? তার 60 নাম থেকে তারিখের দলটা হচ্ছে তারা ধর্মীয় দল, বলে তারা যে শরিয়া আমরা আইন চায়। ধর্মীয়, তারা তো অস্বীকার করে না যে আমার ধর্মীয় দল না করছে কখনো। ধর্মভিত্তিক সংগঠন। হ্যাঁ, তো অসুবিধা কি?